বলতে নেই এক্ষুনি যদি আমাদের এখানে একটা যুদ্ধ টুদ্ধ লেগে যায় বা একটা বিধ্বংসী প্রাকৃতিক দুর্যোগ শুরু হয় অথবা কোথাও আগুন টাগুন লেগে যায়, আমরা সকলেই একটা বিশেষ শব্দ শুনতে পাবো, যে শব্দটা করে বেসিক্যালি জনসাধারণকে বলা হয়। এই শব্দটাকে কি বলে তা আমরা সকলেই জানি, সাইরেন, তাই তো? কিন্তু এটা কি জানেন যে এই শব্দের উৎস সন্ধানে বেরোলে চলে যেতে হবে অষ্টম শতাব্দীতে, যখন গ্রিক মহাকবি হোমার বসে ওডিসি লিখছেন। ট্রয়ের যুদ্ধ তখন সবে শেষ হয়েছে। কুখ্যাত ট্রোজান হর্সের গল্প তো আমরা সকলেই জানি কম বেশি। সেই যে একটা বিশাল কাঠের ঘোড়ার পেটের ভিতর থেকে গ্রিক বীরদের একটা দল মাঝরাতে বেরিয়ে ঘুমন্ত অপ্রস্তুত ট্রয় নগরী দখল করেছিল। এই অসাধারণ ২ নম্বরীর বুদ্ধিটা যে লোকের মাথা থেকে বেরিয়েছিল সেই হলো ওডিসিয়াস, অর্থাৎ ওডিসির নায়ক। যুদ্ধ শেষে বাড়ি ফেরার পথে তাদের জাহাজ একটা ঝড়ের মুখে পড়ে পথ হারায়। আর তারপর ১০ বছর ধরে ওডিসিয়াস নিজের লোকজনকে নিয়ে ওই সমুদ্রেই ঘুরপাক খেতে থাকে। এই দীর্ঘ অ্যাডভেঞ্চারের প্রথমে তারা এসে পড়েছিল গ্রিক পুরাণের সূর্য দেবতা হেলিয়সের কন্যা মায়া ও জাদুর দেবী সার্সে বা গ্রিক কার্কের দ্বীপে। বছরখানেক তার সঙ্গে শুয়ে বসে কাটানোর পর ওডিসিয়াস যখন চালাচামুন্ডা সহযোগে প্রস্থানের উদ্যোগ করছে, সেই সময় সার্সে তাকে আসন্ন সমুদ্র যাত্রায় সম্ভাব্য যাবতীয় বিপদের কথা বলে সতর্ক করে দিল। তা সেই বিপদের তালিকায় প্রথমেই যাদের নাম ছিল তারাই হলো সাইরেন জাতির প্রাণীরা। সার্সে ওডিসিয়াসকে বলল, যাই হয়ে যাক না কেন, সাইরেনদের দ্বীপের পাশ দিয়ে যাওয়ার সময় জাহাজের নাবিকরা যেন কোনোভাবেই তাদের গান শুনতে না পায়, না হলে কিন্তু খাড়া পাহাড়ে বা পাথরে ধাক্কা লেগে জাহাজের ভরাডুবি নিশ্চিত। সেই কথা মতো ওডিসিয়াস জাহাজ বিপদসীমায় প্রবেশ করার আগে সূর্যের আলোয় কিছুটা মোম গলালো, গলিয়ে ছোট ছোট টুকরো তৈরি করলো। তারপর সেই টুকরোগুলো গুঁজে দিল নাবিকদের কানে। সেই বোধহয় প্রথম ইয়ার প্লাগের ব্যবহার। এদিকে ওডিসিয়াস কিন্তু নিজে নিজের কান ঢাকলো না, কারণ তার একটা রোগ ছিল যার নাম হলো সুখে থাকতে ভূতে কিলোনো। তার খুব শখ হলো সাইরেনদের প্রাণঘাতী কিন্তু স্বর্গীয় কণ্ঠস্বর সে একবার নিজে কানে শুনবে। ওডিসিয়াসের এই স্বভাবের কথা তো সার্সেও জানতো, সেটা জেনেই আগে ভাগেই ও এরও ব্যবস্থা বলে রেখেছিল। তারই উপদেশ মতো ওডিসিয়াস নিজের মাঝি মাল্লাদের বলল যে তাকে জাহাজের মাস্তুলের সঙ্গে বেঁধে দিতে, আর যতই সে চিৎকার চেঁচামেচি করুক, অনুরোধ বা আদেশ করুক, বিপদসীমা পেরোনোর আগে কোনোভাবেই যেন সেই দড়ি খুলে দেওয়া না হয়। তাই করা হলো। সাইরেন দ্বীপের কাছাকাছি জাহাজ পৌঁছতেই মায়াবী কুয়াশার চাদর জড়ানো অন্ধকার রাতের বুক থেকে উঠে এলো মন মাতানো নারী কণ্ঠের গান। সেই গান একবার কানে গেলে পুরুষ মানুষের মাথা খারাপ হতে বাধ্য। তখনই তারা হয় মাদকতার ঘুমে ঢলে পড়ে, আর না হলে উন্মাদ হয়ে সেই সুরেলা কণ্ঠের পিছু পিছু ধাওয়া করতে গিয়ে ধারালো পাথরের গায়ে জাহাজ ভিড়িয়ে দেয়। ওডিসিয়াসের নাবিকদের অবশ্য এসব কিছুই হলো না, যেহেতু তাদের কান বন্ধ। কিন্তু মাস্তুলে বাঁধা ওডিসিয়াস নিজে কাটা পাঁঠার মতো ছটফট করতে লাগলো। সুন্দরী সাইরেনরা ঘুরে ঘুরে গান গেয়ে গেয়ে তাকে সমানে বলে যেতে লাগলো, তোমার হৃদয়ের গভীরতম বাসনা, ৩ ভুবনের যাবতীয় জ্ঞানের তৃষ্ণা আমরা মেটাবো, আমাদের কাছে এসো। ওডিসিয়াস অনেক চিৎকার চেঁচামেচি তারপর অনুনয় বিনয় করলো, কিন্তু ও সঙ্গী সাথীরা কেউ তাদের ভ্রুক্ষেপ করলো না। আর সেজন্যই সে যাত্রায় তারা সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে বেঁচে গেল। একটু ভালো করে লক্ষ্য করলে দেখবেন এই পুরো গল্পে কোথাও কিন্তু বলা নেই সাইরেনদের কেমন দেখতে ছিল, শুধু তাদের সুরেলা কণ্ঠের আবেদনের কথাই বলা আছে। সাইরেনদের চেহারার ধারণা আমরা পাই প্রাচীন গ্রিসের বিভিন্ন পেন্টিং এবং অন্যান্য শিল্পকর্ম থেকে। এখন তাদেরকে মারমেড বা মৎস্যকন্যাদের সঙ্গে গুলিয়ে ফেলা হলেও প্রথম দিকে কিন্তু সাইরেনদের কল্পনা করা হয়েছিল পাখি হিসাবে, যাদের শুধু মাথাটা বা কোমর পর্যন্ত শরীরের ঊর্ধ্বাঙ্গ মানবীর। এই কল্পনার পিছনে মিশরের বা পাখির একটা প্রভাব রয়েছে বলে মনে করা হয়। সেই পাখি মৃতদের আত্মার একটা অংশ হিসেবে ইহলোক আর পরলোকের মধ্যে সংযোগ রক্ষা করতে বলে মিশরীয়দের বিশ্বাস ছিল। তা যাই হোক, সময়ের সঙ্গে সঙ্গে সাইরেনদের ছবিতে তাদের লেজটা কেমন মাছের লেজের মতো হয়ে যেতে লাগলো, আর পাখির মতো পা দুটো উভচরদের মতো লিপ্ত পদে পরিণত হলো। তারপর একসময় পাটা উড়েই গেল।
অবশেষে মোটামুটি চতুর্দশ শতাব্দী থেকে বিভিন্ন শিল্পকর্মে সাইরেনদের আর মারমেডদের চেহারার মধ্যে বিশেষ কোনো পার্থক্য রইল না। ভেবে দেখতে গেলে এই মায়াবী প্রাণীদের বিবর্তন হয়েছে প্রকৃতির নিয়মের ঠিক উল্টো দিকে। আধুনিক পপ কালচারে সাইরেন আর মারমেড এই টার্ম দুটো ইন্টারচেঞ্জেবলি ইউজ করা হয়ে থাকে, কিন্তু সেটা করা হলেও লোর অ্যাকিউরেট ডিজাইন করতে হলে সাইরেনদের একজোড়া ডানা কিন্তু থাকা উচিত। বিভিন্ন বইতে ও সিনেমায় বিভিন্ন রূপে সাইরেনদের দেখানো হয়েছে, যেমন দ্য পাইরেটস অফ দি ক্যারিবিয়ানে তারা মায়াবী মৎস্যকন্যা, আবার হ্যারি পটারের উইজার্ডিং ওয়ার্ল্ডে মার পিপল গোষ্ঠী ভয়ঙ্কর দর্শন পুরুষ ও নারীর একটা সমাজ। সাইরেনদের নিয়ে আরো অনেক ইন্টারেস্টিং গল্প রয়েছে, যেমন আর্গোনটিকা নামে গ্রিক পুরাণের আরেক সাহিত্যে পাই অরফিয়াসের গল্প। আর্গোনটসরা ছিল এখনকার অ্যাভেঞ্জার্সদের মতন একটা ব্যাপার, গ্রিক বীরদের একটা দল। সেই দলে হারকিউলিসও ছিল। এদের মধ্যে অরফিয়াসের শক্তি ছিল, সে একজন ভীষণ প্রতিভাবান মিউজিশিয়ান। নিজের সঙ্গীতের মাধ্যমে সে নাকি প্রকৃতিকেও নিয়ন্ত্রণ করতে পারত। তা এই আর্গোনটসদেরও একটা অভিযানে বেরিয়ে সাইরেন দ্বীপের পাশ দিয়ে যেতে হতো। সেই সময়ে অরফিয়াস তার বাদ্যযন্ত্র লায়ারে এমন ঝংকার তুলেছিল যে সাইরেনরাও নাকি চুপ হয়ে গিয়েছিল। বেঁচে গিয়েছিল জাহাজের নাবিকদের প্রাণ। পরবর্তীতে এইসব গল্পের সঙ্গে আরো নানা রকম মিথ যুক্ত হতে থাকে, যেমন তাদের গান শুনেও যদি কোনো পুরুষ মানুষ বেঁচে বেরিয়ে যায়, তাতে নাকি সাইরেনরা লজ্জায় অপমানে জলে ডুবে মরে। ওডিসিয়াস চলে যাওয়ার পরেও নাকি এমনটাই হয়েছিল। এখন এত কিছু শোনার পর আপনি যদি একটা সাইরেনকে খুঁজে পেতে জিজ্ঞেস করেন, কি রে মেয়ে, এইভাবে ছেলেগুলোর মাথা খাচ্ছিস কেন, সে কিন্তু বলতেই পারে, আমি ভালো গান করি, আমাকে দেখতে সুন্দর, এতে আমার দোষটা কোথায়? আমার রূপে গুণে আকৃষ্ট হয়ে লোকেরা নিজেরাই যদি নিজেদের মাথা খারাপ করে ডুবে মরে, তাতে আমি কি করতে পারি? এটাও কিন্তু একটা অ্যাকসেপ্টেড স্কুল অফ থট। ইনফ্যাক্ট প্রাচীন গ্রিসে যখন কোনো আবেদনময়ী নারীকে সাইরেনের সঙ্গে তুলনা করা হতো, সেটাকে সাধারণত প্রশংসা হিসাবেই ধরা হতো। আরো একটা ব্যাপার আছে, সাইরেনদের কথা আমরা প্রথম জানতে পারি ওডিসিয়াসের অভিজ্ঞতা থেকে, যে নিজেই খুব একটা সুবিধের লোক নয়। চিটিংবাজি আর নারী বিদ্বেষ ছিল তার রন্ধ্রে রন্ধ্রে, প্রতিটি গল্পে সেটা দেখতে পাওয়া যায়। তাই সে যে প্রতিভাবান স্বাধীনচেতা মেয়েদের ভয়ঙ্কর রাক্ষসী হিসাবে দেখবে, তাতে আর আশ্চর্য কি। তবু নারীকে রহস্য, সৌন্দর্য, প্রলোভন ও সর্বোপরি বিপদের প্রতীক হিসেবে ভাবতে ভালো লাগার অভ্যেস মানুষের অনুপরমাণুতে ঢুকে গেছে সৃষ্টির আদিকাল থেকে। আমার মনে হয় এর একটা কারণ হতে পারে প্রথম থেকেই নারীকে প্রকৃতির একটা রূপ হিসেবে দেখা, যেহেতু তার নতুন প্রাণ সৃষ্টি করার ক্ষমতা, বা আরো চাঁচাছোলা ভাবে বলতে গেলে উৎপাদনের ক্ষমতা রয়েছে। আর মানুষ চিরকালই দেখে এসেছে যে প্রকৃতি ব্যাপারটা ভীষণ আনপ্রেডিক্টেবল। কাজেই প্রকৃতির যে মানুষই রূপ, সেও নিশ্চয়ই একই রকম আনপ্রেডিক্টেবল আর বিপজ্জনক। তবে যাই হোক, ছেলেদের তো বটেই, মেয়েদেরও এই চিত্রকল্প নেহাত মন্দ লাগে বলে মনে হয় না। এইভাবে ঘুরপথেও যদি পুরুষতান্ত্রিক সমাজে কিছুটা শক্তি আর স্বাধীনতার স্বাদ পাওয়া যায়, এটাই হয়তো অবচেতনে মনে হয়ে এসেছে আমাদেরও। তাই গল্প শোনার আনন্দে চোখ গোল গোল করে আমরাও গল্প শুনি। আর আজকের গল্প আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আরো এরকম গল্প পেতে আমাকে ফলো করুন। ইংরাজিতে গল্পটা শোনার ইচ্ছে হলে এই ভিডিওর প্রথম কমেন্টে দেওয়া লিঙ্কটা দেখতে পারেন বা বন্ধু বান্ধবদের পাঠাতে পারেন। দেখা হচ্ছে পরের শনিবার।